আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অসংখ্য ভাই ও বোনের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি তৈরি করতেছি, কারণ যে প্রচুর পরিমাণ লোক আমাকে কমেন্ট করেছেন উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে আপডেট দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোম্পানিগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, যা যার কারণে আমি নিয়মিত তেমন একটা আপডেট দিতে পারতেছি না। কারণ তাদের কথার সাথে কাজের অতটা মিল পাচ্ছি না আমি। তারপরও আপনাদের অসংখ্য ভাই ও বোনের বারবার কমেন্টের কারণে আবারও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কুয়েতের বর্তমান কি পরিস্থিতি ক্লিনার কোম্পানিগুলোর, কেন শন পেপার এবং ভিসা হচ্ছে না, এই বিষয়গুলো নিয়েই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে প্রতিটা কোম্পানির নাম উল্লেখ করে কথা বলবো। তো শুরু করা যাক প্রথমে ১ নাম্বার কোম্পানিটি দিয়ে। প্রথমে ১ নাম্বারে আমি আপনাদেরকে তানজিপকো কোম্পানি সম্পর্কে বলবো। তানজিপকো কোম্পানির বর্তমান কী অবস্থা, কেন শন পেপার হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের ক্লিয়ার কাট একটু ধারণা দিয়ে দিচ্ছি। তানজিপকো কোম্পানির বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। তানজিপকো কোম্পানির থেকে যারা বিশেষ করে বর্তমানে আছেন তাদের ভাষ্য অনুযায়ী তানজিপকো কোম্পানির কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। কিছুদিন আগে একটি ভাই কমেন্ট করেছিলেন, সেই কমেন্টটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। বর্তমানে তানজিপকো কোম্পানিতে এসেছেন এমন একটি ভাই কমেন্ট করেছিলেন, উল্লেখযোগ্য কমেন্টটি আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাই। সবারই একটু তানজিপকো কোম্পানি সম্পর্কে ধারণা মোটামুটি হয়ে যাবে আর কি। উনি বলেছেন, তানজিপকো কোম্পানির নতুন লোক এসে শত শত মানুষকে আকামা দিচ্ছে না। আমি নিজেও এই ভুক্তভোগী, ৭ মাস হয়ে গেছে আকামা নেই। এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন ভাই। তো উনি বলেছেন যে উনি অনেকদিন ৭ মাস হলো তানজিপকো কোম্পানিতে এসেছেন। উনার আকামা এখনো হচ্ছে না। উনি নানান রকম সমস্যার ভিতরে আছে। তো তানজিপকো কোম্পানির বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। তানজিপকো কোম্পানিতে যারা আছেন তারাই এই বিষয়গুলোতে কমেন্ট করে থাকেন। এখানে আমার তেমন একটা নিজের মতামত দিতে হচ্ছে না। কারণ যেখানে উপস্থিত আছেন লোকজন তাদের মতামতই এগুলো। নতুন যারা বিশেষ করে আসছেন তাদের অবস্থান আগের মানে খুব একটা ভালো না। পুরাতন যারা আছেন তাদের অবস্থান মোটামুটি হয়তো ভালো অবস্থানে থাকতে পারে। তবে একটি বিষয় আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি। তানজিপকো কোম্পানির যে বল দিয়ে যে কন্ট্রাক্টটা পাওয়ার কথা ছিল সেই কন্ট্রাক্টটা তারা পায়নি। তো যার কারণে তানজিপকো কোম্পানির যে শন পেপার হওয়ার যে সমূহ সম্ভাবনা ছিল এই মাসে, সেটা তেমন কোনো আর সম্ভাবনা থাকছে না। আর লামানা পারমিটের জন্য তারা যে অনুমতি চাচ্ছে, বারবার আবেদন করছে, সেখানেও রিজেক্ট হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। যারা তানজিপকো কোম্পানির জন্য অপেক্ষা করতেছেন, বিশেষ করে শুধু তানজিপকো কোম্পানি না, আরও যে কোম্পানিগুলো আছেন সেগুলো আমি ধারাবাহিকভাবে নাম উল্লেখ করে বলবো। তো তানজিপকো কোম্পানির বর্তমান পরিস্থিতি কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, কেন শন পেপার হচ্ছে না, কেন লামানা পারমিট তারা পাচ্ছে না, এই বিষয়গুলো। তো এরপরে আমি ২ নম্বরে বলবো আল ফয়সাল কোম্পানি। আল ফয়সাল কোম্পানিতে পাসপোর্ট অনেকেই জমা দিয়েছেন। অনেক ভাই ও বোনেরা আমার কাছে কমেন্ট করতেছেন বারবার যে আল ফয়সাল কোম্পানি হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, বা যারা কমেন্ট করতেছেন আমার ভিডিওতে, সবার উদ্দেশ্যে বলতেছি, আল ফয়সাল কোম্পানির বর্তমান পরিস্থিতি তানজিপকো কোম্পানির তুলনায় একটু হলেও ভালো আছে, কিন্তু ভালো থাকলেই কি হবে? এতটা ভালো অবস্থানে নেই যতটা ভালো অবস্থানে থাকলে তারা লামানা পারমিটটা পেয়ে যাবে। আসলে লামানা পারমিট পাওয়ার মতো ভালো অবস্থানে কোম্পানিগুলো, ক্লিনার কোম্পানিগুলো আপাতত নেই বললেই চলে। ভালো, ভালো কোম্পানিগুলো লামানা পারমিটের জন্য আবেদন করে আবেদনের মানে খারিজ হয়ে যাচ্ছে। তারা লামানা পারমিট পাচ্ছে না। যার কারণে কিন্তু শন পেপার এবং ভিসা দিতে পারছে না। আল ফয়সাল কোম্পানির কিন্তু একই অবস্থা। কিন্তু তারা কিন্তু চেষ্টা করতেছে শন পেপার বের করার জন্য। তো যেকোনো টাইমে কিন্তু শন পেপারের বের হয়ে যেতেও পারে আল ফয়সাল কোম্পানিতে, তানজিপকো কোম্পানিতে। কারণ তাদের অবস্থান খারাপ হলেও তাদের কোম্পানিগুলো কিন্তু বড়, তাদের হাত একটু বড় আছে। যার কারণে তারা যদি সিস্টেম করতে পারে সেক্ষেত্রে বের হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মাসে মনে হয় না আর তেমন কোনো সম্ভাবনা আছে। তো এরপরে আরেকটি কোম্পানি সম্পর্কে বলব, সেটা হল জিএম কোম্পানি। জিএম কোম্পানিতে কিন্তু কিছুদিন আগে শন পেপার বের হয়েছিল। যার কারণে এই মাসে তেমন কোনো শন পেপার আর বের হওয়ার সম্ভাবনাই নেই। তো সামনের মাসে হবে কিনা সেটা আমি সামনের মাসে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো তারপর বলে পিসাইড কোম্পানি। পিসাইড কোম্পানি তো অনেক ভাই ও বোনেরাও অপেক্ষা করতেছেন পিসাইড কোম্পানির শন পেপারের জন্য। কিন্তু পিসাইড কোম্পানির বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের শন পেপার তেমন একটা বের হওয়ার সম্ভাবনা নেই এই মাসে আপাতত। সামনের মাসে কী হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে সামনের মাসে বিস্তারিত আপডেট জানিয়ে দেব। আব্দুল হামিদ কোম্পানি। আব্দুল হামিদ কোম্পানি তো অনেক ভাই ও বোনেরা অপেক্ষা করতেছেন শন পেপারের জন্য। আব্দুল হামিদ কোম্পানির বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালো হয়েছে। কিন্তু তারা যারা মানে লামানা পারমিট নেবে তাদেরই অতটা তৎপরতা নেই।
আগ্রহ ততটা দেখা যায়নি তাদের মধ্যে যে তারা যে নতুন লোক নিয়ে আসবে তার জন্য যে কাজটা করা দরকার তারা সেটা অতটা গুরুত্ব দিয়ে করতেছে না, যার কারণে এই মাসে তাদের শন পেপার বের হলো না। সামনের মাসে হবে কিনা সেটা সামনের মাসের আপডেটই আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি। ন্যাশনাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য মোটেও গুড নিউজ নেই, কারণ ন্যাশনাল কোম্পানিতে এই মাসে শন পেপার হওয়ার তো সম্ভাবনা নেই। সামনের মাসে হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। অন্যান্য কোম্পানিগুলোর তো সামনের মাসে হবে না এরকম নিশ্চয়তা দেওয়া যায় না, হয়ে যেতে পারে যে কোনো টাইমে অন্যান্য কোম্পানিগুলোর পরিস্থিতি, কিন্তু ন্যাশনাল কোম্পানিতে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই শন পেপার হওয়ার। ন্যাশনাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, প্রায় ৫-৭ মাস হয়ে গেছে তাদের অপেক্ষার সময়, কিন্তু কোনো শন পেপার বের হয়নি। আর বের হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ ন্যাশনাল কোম্পানিতে যে পরিমাণ লোক আছে তাদের কোনো লোকবলের ঘাটতি নেই তেমন একটা, যার কারণে তাদের নতুন লোক নিয়ে আসার চাহিদাও অনেকটাই কম। তো এরপরে যে কোম্পানিটি যে কোম্পানির সম্পর্কে বলবো সেটা হলো ওয়েল আল নসিব। ওয়েল আল নসিব কোম্পানিতেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক পাসপোর্ট জমা দিয়েছেন। ওয়েল আল নসিব কোম্পানিতেও শন পেপার এ মাসে হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু ওয়েল আল নসিব কোম্পানিতে তারা শন পেপার দিতে পারলো না শুধুমাত্র একটি জটিলতার কারণে, সেটা হলো লামানা। এই লামানা জটিলতার কারণে প্রত্যেকটা কোম্পানি কিন্তু মন মতো কাজ করতে পারতেছে না। আর এই লামানা জটিলতার কারণে কিন্তু বাংলাদেশিদের ভিসা অনেকটাই কুয়েত থেকে কম হচ্ছে, শুধু ক্লিনার না অন্যান্য ভিসার ক্ষেত্রেও এটা কম হচ্ছে। তারপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হলো আলদানা কোম্পানি। আলদানা কোম্পানিতে কিন্তু বিগত কিছুদিন আগে অনেকগুলো ভিসা হয়েছে, ক্লিনার ভিসা হয়েছে, আর ড্রাইভিং ভিসা হচ্ছে, অন্যান্য ভিসাও কিন্তু হচ্ছে, মানে অনেক হচ্ছে, যার কারণে আলদানা কোম্পানিতে কিন্তু প্রতি মাসেই ভিসা হচ্ছে। ডিসেম্বর মাসে হয়েছে, জানুয়ারি মাসে হয়েছে, ফেব্রুয়ারি মাসের এই কিছুদিন আগেও আমি কিন্তু আলদানা কোম্পানির ভিসাগুলো রিভিউ করছি। তো আলদানা কোম্পানিতে কিন্তু প্রতিনিয়ত ভিসা বের হচ্ছে, যারা এখানে জমা দিয়েছেন তারা লাকি পার্সন, তাদের ভিসা কিন্তু হচ্ছে, ক্লিনার ভিসা হচ্ছে, আরও অন্যান্য ভিসাও কিন্তু হচ্ছে। তো তারপরে যে কোম্পানির সম্পর্কে বলবো সেটা হলো সুইডিশ কোম্পানি। সুইডিশ কোম্পানিতে অনেক ভাই বোনেরা পাসপোর্ট জমা দিয়েছেন। সুইডিশ কোম্পানিতে কিন্তু এই মাসে শন পেপার বের হওয়ার একটি সম্ভাবনা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা শন পেপার বের করতে পারেনি। এখন এই ২-৩ দিনের ভিতর যে তারা শন পেপার বের করতে পারবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু আপাতত নেই। তবে হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। যদি হয়ে যায় আমি তো অবশ্যই আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে আসবো। তো তারপরে সর্বশেষ ১০ নাম্বার যে কোম্পানির সম্পর্কে বলবো সেটা হলো ইউএফএম কোম্পানি। প্রিয় ভাই ও বোনেরা, ইউএফএম কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের উদ্দেশ্যে বলতেছি, ইউএফএম কোম্পানির বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু শন পেপার বের করার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু ক্লিনার কোম্পানিগুলো লামানা তেমন একটা পাচ্ছে না, তো সরকার থেকে দিচ্ছে না। আর এটা না দেওয়ার কারণ হলো কোম্পানিগুলোর নানা রকম সমস্যায় জর্জরিত। তো যার কারণে কিন্তু তারা লামানাও পারমিট পাচ্ছে না, নতুন লোক নিয়ে আসার পারমিটও পাচ্ছে না। বাংলাদেশিদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা হচ্ছে। অন্যান্য দেশের ক্ষেত্রে যেহেতু লামানা পারমিট নিতে হয় না, অন্যান্য দেশ থেকে খুব সহজে লোক নিয়ে আসতে পারে তারা। ইউএফএম কোম্পানির বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা অনেক চেষ্টা করতেছে, কিন্তু যে কোনো টাইমে শন পেপার হয়ে যেতে পারে। আমি কিন্তু আপনাদের মাঝে হয়ে গেলে আপডেটটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এরপরে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হলো অন্যান্য দেশের ক্ষেত্রে লামানা কেন লাগে না, বাংলাদেশের ক্ষেত্রে কেন লাগে। এই বিষয়টি নিয়ে অনেক ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করে থাকেন। অন্যান্য দেশের ক্ষেত্রে লামানা লাগে না, কারণ তাদের সাথে তাদের এজেন্সির সাথে সেই দেশের এজেন্সির সাথে কুয়েতের এজেন্সির একটা চুক্তিবদ্ধ আছে, তারা চুক্তি করে নিয়েছে। তারা ফ্যাসিলিটি দিচ্ছে উভয় পক্ষে। তারাও সেই দেশ থেকেও তারা ফ্যাসিলিটি পাচ্ছে, এরাও ফ্যাসিলিটি দিচ্ছে। আর তাদের যে চুক্তি সমন্বয় এটা বন্ডিং ভালো। কিন্তু বর্তমান কুয়েত সরকারের সাথে বাংলাদেশের যে বন্ডিং সেটা খুব একটা ভালো না। যার কারণে এখানে লামানা পারমিট নিয়ে তেমন একটা তারা আলোচনা করে না। যদি আলোচনা করতো এম্বাসির থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা ফল পাওয়া যেত আরকি। উঠ মানে লামানা উঠিয়ে দিত নাকি লামানা আইন শিথিল করতো না কি করতো সেটা যেকোনো একটা কিছু হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কিন্তু তেমন একটা তৎপরতাই নেই। বাংলাদেশ এম্বাসির থেকে তেমন একটা কোনো তৎপরতা নেই, তাদের সমস্যা নেই। আর লামানা সমস্যা থাকলে বিশেষ করে দালাল এজেন্সি বা যারাই ভিসা নিয়ে কাজ করতেছেন তারা ভালোভাবে টাকা খাইতে পারতেছেন। তারা মোটামুটি ভালো টাকা লাভ করতে পারতেছেন, এটা যেকোনো জায়গার থেকে। যার কারণে এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা কারো নেই। যদি লামানাটা না থাকে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অনলি ১.৫ থেকে ২ লাখ টাকার ভিতরেই কিন্তু ক্লিনার কোম্পানিগুলোতে আপনারা চলে আসতে পারতেন।
যদি লামানা না থাকতো। কারণ এখানে ভিসার দাম খুবই কম, নামমাত্র টাকাতে তারা ভিসা দিয়ে দেয়। কিন্তু এই যে ভুক্তভোগী মাঝখানের যে লোকগুলো আছে, শুধু বাংলাদেশের লোকদের দোষ দেওয়া যাবে না এখানে। বাংলাদেশি ভাইরাই যে বা বাংলাদেশি যারা এই ভিসা নিয়ে কাজ করেন তারাই যে শুধু টাকা খায় বিষয়টি কিন্তু সেরকম না। তারা হতেছে ছোট মাছ। আর রাঘবলগুলো কিন্তু কুয়েতেই অবস্থান করতেছে। তারা কিন্তু হিউজ পরিমাণ একটা দামে ভিসা বিক্রি করে দেয়। তো তার উপরে দেখা যায় ১-২ লাখ টাকা আবার বাংলাদেশি এজেন্সি বা বাংলাদেশি যে দালালরা আছে তারা খেয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। আমি আপনাদের মাঝে একদম খোলাসা করে ক্লিয়ার কাট বলে দিলাম। বর্তমান কুয়েতের ক্লিনার কোম্পানিগুলোরও আপডেট আমি দিয়ে দিলাম। আরও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার থাকে, গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তরে আরও একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।